আজকে আমাদের পডকাস্ট স্টার্ট হয়ে গেছে এবং আজকে আমার সামনে বসে আছে ওয়েস্ট বেঙ্গলের অন্যতম শর্ট হ্যান্ড ক্রিকেট প্লেয়ার সবুজ। তো ওয়েলকাম দাদা অন টিআইএসএস। থ্যাংক ইউ। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, তোমাদের একটা নিউ চ্যানেল, আমি তোমাদের চ্যানেল দেখেছি। তো মেনি মেনি কনগ্রাচুলেশন তোমাদের এটার জন্য। ফিউচারে হয়তো তোমরা আরো বেশি আরো উন্নতি করবে। তো তোমাদের চ্যানেল আমাকে ডাকার জন্য অনেক থ্যাঙ্কস। আর ফিউচারে তোমাদের আরো ভালো হবে চ্যানেলটা। অভিলাষ দাশগুপ্ত অরিজিনাল নাম। 2010-এ শর্ট হ্যান্ডের জার্নি শুরু, সেখান থেকে বর্তমানে সবুজ হিসাবে একটা জায়গা করে নিয়েছে শর্ট হ্যান্ডে। তো এই মেন সবুজ হওয়ার পেছনে কারণটা কি? অ্যাকচুয়ালি সবুজ নামটা আমার ছোটবেলার নাম, মানে আমার ডাক নাম, পেট নামে। 2015-16 একটা ছোট্ট কনফ্লিক্ট শোনা যায়, যেটা সবুজ ভার্সেস ম্যাক্সিম। তো এটার কি কারণ? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার লাইভ পডকাস্ট চ্যানেল অবশেষ। আজকে আমরা চলে এসেছি এক প্যাশন ভার্সেস প্রেসারের স্ট্রাগল স্টোরি নিয়ে। ইঞ্জিনিয়ার হয়ে কেরিয়ার স্টার্ট করলেও মনের মধ্যে ছিল ক্রিকেটের জন্য একটা আলাদা প্যাশন। কোঅপারেটিভ জব সামলাতে সামলাতে সে ভুলে যায়নি নিজের স্বপ্নকে। আজকের এই এপিসোডে আমরা কথা বলবো সবুজের সাথে, ব্যারাকপুরের এক সিম্পল ছেলে যে তার ডেডিকেশন আর কনসিস্টেন্সি দিয়ে হয়ে উঠেছে কভার ড্রাইভ কিং। আজকের এই গল্প শুধু একটা সাকসেস স্টোরি না, একটা ডেডিকেশন এবং একটা স্ট্রাগলের গল্প। যদি তুমি আজকে নিজের প্যাশনকে ফলো করতে চাও, তাহলে আজকের এই এপিসোডটি তোমাদের জন্য। তো আর দেরি কেন, শুরু করা যাক আজকের এই এপিসোড। বিকজ দিস ইজ সবুজ কভার ড্রাইভ কিং অন টিআইএসএস। তো আজকে আমরা চলে এসেছি, আজকে 11 তারিখ, এবং আমরা চলে এসেছি অভিলাষদার বাড়িতে। শর্ট হ্যান্ড ক্রিকেটের এক অন্যতম জনপ্রিয় প্লেয়ার, যিনি সবুজ নামে পরিচিত। তো অনেকদিন আগে থেকেই আমাদের দাদার সাথে কথা হচ্ছিল, কিন্তু যেহেতু উনি ক্রিকেটের সাথে সাথে আইটি প্রফেশনের সঙ্গে যুক্ত, তো আমাদের টাইমিং এ কোথাও মিসম্যাচ হচ্ছিল। তো ফাইনালি আমাদের টাইম ম্যাচ হলো এবং আমাদের আজকে পুরো তার বাড়িতে পুরো সেট আপটা রেডি হয়েছে। তো দাদার কাছ থেকে শুনে নেবো আজকে কেমন লাগছে তোমার। খুবই ভালো লাগছে, তোমাদের চ্যানেল আমি অনেক দেখেছি অ্যাকচুয়ালি। আর পডকাস্টেই ফার্স্ট টাইম আমি এমনি নর্মাল ইন্টারভিউ দিয়েছি ছাদে অথবা বসে, বাট এই পডকাস্টেই ফার্স্ট টাইম। আর তোমাদের যথেষ্ট জনপ্রিয়তাও আছে, আমি ফার্স্ট ইন্টারভিউটাও তোমাদের দেখেছি আমাদের শর্ট ক্রিকেট নিয়ে। মোটামুটি তোমার বলার পরে তো টাইম অ্যাকচুয়ালি মিসম্যাচ হচ্ছিল, বাট তোমরা এত দূর থেকে এসছো, এত সকালে এসছো, ভেরি মানে অনেক, আর আমাকে সিলেক্ট করেছো তার জন্য অনেক থ্যাংক ইউ তোমাদের। তো তোমার অরিজিনাল নাম অভিলাষ দাশগুপ্ত, সেখান থেকে সবুজ। 2010 সাল থেকে তোমার পুরো ক্রিকেটের জার্নি স্টার্ট শর্ট হ্যান্ডে। তো সবুজ হিসাবে পরিচিতি পাওয়ার কারণ কি? অ্যাকচুয়ালি আমার ডাকনাম সবুজ। আমার মাসির ছেলের নাম নীল। তো সেই নামটার সাথে সামঞ্জস্য রেখে আমার দিদা, মানে মায়ের মা, এই নামটা আমার সবুজ দিয়েছিলেন অ্যাকচুয়ালি। সে দিদা বেঁচে নেই আজকে। তো সবুজ নামে আমি পাড়াতে অথবা ক্রিকেটের জগতে পরিচিত আমার ডাকনাম বলে। আর আমার ভালো নাম অভিলাষ দাশগুপ্ত। তো যখন তোমার ফার্স্ট জার্নি স্টার্ট হয় 2010 সালে, তখন তুমি ক্রিকেট ছাড়া আর কি করতে? অ্যান্ড একটু বলে নিই অ্যাকচুয়ালি, শর্ট হ্যান্ডের আমি 2000 সাল থেকে, যখন আমি ক্লাস 1-এ পড়ি, আমার 6 বছর 7 বছর বয়স, তখন থেকে আমি শর্ট ক্রিকেট খেলি, মানে আমার পাড়াতেই। তো পাড়াতেই নর্মাল 1 2 3 4 5 6, বা টুর্নামেন্ট কি জিনিস আমি জানি না। টুর্নামেন্ট আমি ফার্স্ট খেলি 2007 সালে। 2007 খেলি, 2008 খেলি, 9 খেলি, ততদিন আমার আইডিয়া হয়ে গেছে টুর্নামেন্টটা কি হয়। 2010 থেকে আমি কেন বলি জিনিসটাকে, পয়সা নিয়ে ক্রিকেট যেটাকে প্রফেশনাল ক্রিকেট বলে, সেটা 2010 থেকে আমরা স্টার্ট করি অ্যাকচুয়ালি। আমার যে এখন মানে দাদার মতো পার্টনার, সে হচ্ছে টিটো। তাদের টিমে, ওরা সবথেকে ভালো টিম ছিল, ওদের টিমে পয়সা নিয়ে কি করে ক্রিকেট খেলতে হয় সেটা ওরা আমাকে শেখায় 2010। ওই জন্য বলি, এমনি যদি বলো, আমার 2000 সাল থেকে আমার ক্রিকেট, মানে শর্ট ক্রিকেট কি জিনিস সেটা আমার শেখা। তো এটাই মানে লং জার্নি অনেক। তো অ্যাকচুয়ালি আমি স্কুল লাইফে তখন আমি 2009 মাধ্যমিক, আমার 11-এ পড়ছি, তখন পয়সা নিয়ে যেটা বললাম। আর ক্লাস 5 6 7 8 সারাদিন মানে ক্রিকেটই খেলতাম। ওই জন্য বললাম 2000 সাল থেকে। তো এটা নিয়ে ফ্যামিলির সাথে কোথাও কনফ্লিক্ট আসেনি? কনফ্লিক্ট ইন দ্য সেন্স, পড়াশোনা কর, যেটা হয়, আমি মিশনের স্টুডেন্ট ছোটবেলা থেকেই, আমি পড়াশোনা ঠিকঠাকই ছিলাম। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটা একটু বেশি, এটা আমাদের ইম্যাচুর বয়সে খেলবো কতক্ষণে, বই খাতা ছুড়ে তাড়াতাড়ি খেলতে যাবো। বাট তার পাশাপাশি পড়াশোনা করতাম বলে আজকে ইঞ্জিনিয়ারিং এ আমি 80% মার্কস নিয়ে পাশও করেছি। যদিও ইঞ্জিনিয়ারিং 80% পাওয়া যে খুব আহামরি ব্যাপার সেটা নয়, বাট ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছি, যথেষ্ট টাফ সাবজেক্ট। তারপরে সেটা নিয়ে চাকরিও করছি ইভেন। ফিউচারে আরো ভালো জায়গাতে যাবো আশা করা যায়। তো
তো বাড়িতে বলতে ওই রাত বিরেতে ক্রিকেট খেলা পছন্দ করতো না। 2010, 11, 12 ওই সময়টা তো এত সোশ্যাল মিডিয়ার যুগও ছিল না। তো কোন ভদ্রবাড়ির ছেলে রাতে বাইরে খেলে এরকম টাইপের কথাবার্তা আসতো। তো যাই হোক, তারপরে যখন দেখলো যে ছেলে ওয়াশিং মেশিন, টিভি, ফ্রিজ নিয়ে ঢুকছে, যেকোনো মা বাবাই সেটা ভালো লাগবে। দেখলো যে হ্যাঁ ঠিক আছে, ভালো জায়গাতেই খেলছে, ভালো খেলছে আর ছেলে ঠিকঠাক আছে, ঠিক পথে। তো তারপর থেকে এসব। বা এই এই পিরিয়ডে চলাকালীন যখন পুরোপুরি তুমি ওপেন আপ হওনি বা জনপ্রিয়তা পাওনি বা প্রাইজ শুরু হয়নি, তখন কি কোথাও এরকম হয়েছে যে আমরা যেমনি ধরো বেশিরভাগ টাইমই হয়ে যায় যে কোনো একটা করে করে ফেললাম তারপরে বাড়িতে জানাচ্ছি, কারণ কি যে আমাদের মাথায় থাকে যে বাড়িতে যদি এই মুহূর্তে বলি একটা ঝামেলা হবে, একটা ভয়ের যে ব্যাপার, এরকম কি তোমার সঙ্গে কখনো হয়েছে? একটা ছোট ঘটনা বলি। 92.7 FM থেকে একটা খেলা করেছিল। সেটা আমার উচ্চ মাধ্যমিকের কেমিস্ট্রি পরীক্ষার আগের দিন অনুষ্ঠিত হবে কালীঘাটে ফাইনাল খেলতে। বাড়িতে বলেছিলাম যে আমি বন্ধুর বাড়িতে পড়তে যাচ্ছি। ডে খেলা ছিল। সেটা আমার মনে আছে। এই কেমিস্ট্রি পরীক্ষার আগের দিন লুকিয়ে খেলতে গেছিলাম। তখন খেলতে যাচ্ছি মানে কি, বাবা মারা ভাবতো কি আরে ভাই কি আর করবে, খেলতেই তো যাচ্ছে, সারাদিন খেলে কি হবে, এরকম একটা ব্যাপার। এটার যে এতটা এক্সপোজার বা এতটা যে জনপ্রিয়তা, সেটা তো তারা এখন থেকে 5-6 বছর আগে জানতে পেরেছে। এই জগৎ যে জিতলো, মানে গর্বের জায়গা যেটা। অ্যাকচুয়ালি ওর বাবা মাও কি জানতো যে আজ থেকে 10 বছর আগে যে ছেলে এই জায়গায় যাবে? তো বাবা মারা তো আর সেভাবে বুঝতে পারে না, কিন্তু যখন আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ার যুগটা আসে, এত লোক প্রেস করছে, খেলা দেখছে, ভালো বলছে, তো তখন তারা বুঝতে পারে যে না, যে আমার ছেলেটা ঠিক জায়গায় যাচ্ছে। আচ্ছা, তুমি যে এক্সপোজের কথাটা বললে, তা তোমার কি মনে হয় যে আমি একটা জায়গাতে সীমাবদ্ধ হয়ে গেছি শর্ট হ্যান্ডের মধ্যে? আহ, আমি একটু আগে যাই। শর্ট হ্যান্ড ক্রিকেট আগে চুনের দাগে ক্রিকেট খেলা হতো। কেউ জানতো না পাড়াতে পাড়াতে কি খেলা হচ্ছে। সেখান থেকে শর্ট হ্যান্ড আজকে এমন একটা জায়গায় চলে এসছে, ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় টুর্নামেন্ট হয়, সব দিকে টুর্নামেন্ট হয়। ছোট ছোট বাচ্চা থেকে বড় বড় বাচ্চারা, মানে আমাদের ভিডিও ছাড়লে 1 মিলিয়ন ভিউ হতেও বেশিক্ষণ টাইম নেয় না। তো সেই জায়গা থেকে এই জায়গাতে এসছে মানে হিউজ। আর আমি তোমাকে আজকে বলছি যে মাস গেলে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি, যদি ঠিকঠাক ক্রিকেট খেলা যায়, শর্ট হ্যান্ড ক্রিকেট কামানো যায়। হ্যাঁ, এবার তুমি লং ক্রিকেটের সাথে যদি তুলনা করো, তাহলে মনে হবে কি এ বাবা, শর্ট হ্যান্ড ক্রিকেট যেটা আমারও এই জগৎ কেটে যেটা হচ্ছিল, বাবা কোথায় চলে গেছে। আমরা একটা ছোট ঘটনা বলি, 2013 সাল কি 14 সালে উত্তরপাড়ার সিএ মাঠ বলে একটা মাঠ আছে, সেই মাঠে আমরা টুর্নামেন্ট হচ্ছে। তো টিল্লু শর্মা, জগৎ সরকাররা, মানে তখন জগৎ আমার থেকে 2-3 বছরের ছোট, ওর সাথে আমার কথা হয় হোয়াটসঅ্যাপে। তো ওরা মাঠের ওই সাইডে লং ক্রিকেট খেলছে আর আমরা এই সাইডে শর্ট ক্রিকেট খেলছি। মানে আমাদের এখানে শর্ট ক্রিকেটের যেরকম জনপ্রিয়তা, ওদের তখন ওখানে লং ক্রিকেট এরকম জনপ্রিয়তা এরকম। সেখান থেকে আজকে ওখানে চলে গেছে। হ্যাঁ, ওখানে একটু মনে হয় যে এরকম, কিন্তু কারোর সাথে কারো তুলনা করলে চলবে না। ওদের জায়গাতে ওরা অনেক হাই লেভেল। আর আমাদের শর্ট ক্রিকেটও যে এই চুনের দাগ থেকে এত জায়গায় এসছে, শর্ট ক্রিকেটটা অনেকটা হাই লেভেল গেছে। ফিউচারে আমি তোমাকে বলে দিচ্ছি, এই শর্ট ক্রিকেট আজ থেকে 10 বছর পর এমন জায়গাতে যাবে, লোক কল্পনা করতে পারে না। আমি বলে দিচ্ছি, শর্ট হ্যান্ড ক্রিকেটও 4 চাকা দেওয়া হবে, ঠিক দেওয়া হবে। অত দামি গাড়ি দেওয়া হবে না নিশ্চয়ই, অল্টো ফল্টো কিছু দেওয়া হবে, কিন্তু আজকে 10 বছর পর দেওয়া হবে, 5 বছর পর দেওয়া হবে, হোয়াট এভার। কিন্তু শর্ট হ্যান্ড ক্রিকেট আজকে যে জায়গায় গেছে, আজ থেকে 10 বছর আগে কেউ সেটা ভাবতে পারেনি। বা তোমার কি কখনো মনে হয়েছে যে এবার লং টার্মে যায়? আমি কলেজ টিমে ক্যামব্রিজ বলে লং ক্রিকেট খেলেছি। আমার কলেজ টিমে ডিউজে সেঞ্চুরিও আছে হেরম্বচন্দ্র কলেজের সাথে। এগুলো আমি কোনোদিনও কাউকে বলিনি, বিকজ আমি লং ক্রিকেটে অ্যাকচুয়ালি আমি যেটা বলছি, আমার না মানে লিফটিং শটের পাওয়ার অত বেশি নেই, কিন্তু আমি ডিউস ক্রিকেট খেলে দিতে পারবো যদি আমি একটু প্র্যাকটিস করি। সেটা আমি খুব ভালো করেই জানি। আমি নিজের উপর একটা কনফিডেন্স থাকে না যে হ্যাঁ এটা পারবো বা পারবো না। হ্যাঁ, প্রফেশনাল লেভেলে খেলতে গেলে আমাকে অনেকটা খাটনি করতে হবে, সেই সময় সেই বয়স এখন নেই। কিন্তু আহ, মানে কলেজ টিমের যে সাধারণ প্লেয়ারদের মধ্যে যখন ক্রিকেট খেলতাম, ভালোই ক্রিকেট খেলেছি অনেকবার। আচ্ছা, বর্তমানে তুমি খেলা ছাড়া আর কি করছো? আমি ইঞ্জিনিয়ারিং পাস করি, যেটা বললাম, যেটা আমার মেন প্রফেশন। আমি আইটিতে কাজ করি। আমি পিডাব্লিউসি তে চাকরি করতাম। সেই পিডাব্লিউসির চাকরির পরে আমি টেকনো ইন্ডিয়াতে আহ, আমি অ্যাজ এ টিচার ওখানে কাজ করেছি। তারপরে আমি ক্রাইম ব্রাঞ্চে 3 বছর আমার প্রজেক্ট ছিল, সেখানে কাজ করেছি। এখন আমি ব্যাংকের সার্ভার মেনটেন্যান্সে আছি। তো আমার আইটি ডিপার্টমেন্টেই আমি আছি অ্যাকচুয়ালি। আচ্ছা, ওইগুলো তোমার মানে দুটোই একসঙ্গে, মানে খেলা প্লাস ওইটা দুটো সাইমultaneously চলছিল, তাই তো? একদম। আচ্ছা, এরকম কি হয়েছে যে বাইরের অপরচুনিটি, ধরো তুমি যে ফিল্ডে আছো বাইরে প্রচুর অপরচুনিটি, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আর অপরচুনিটি বেশি, বিশেষ করে ব্যাঙ্গালোর বা এই সাইডে। তো এরকম কি হয়েছে যে খেলার জন্য আমি ওইদিকে যাইনি?
অ্যাকচুয়ালি আমার হোম সিকনেস আছে। খেলার জন্য বলে নয়, আমার বাড়িতে একটু হোম সিকনেস আছে যে বাইরে করব না। আর মিথ্যা কথা বলব না, ওই সময় খেলার এতটাই ক্রেজ ছিল যে বাইরে গেলে খেলতে পারব না। এই ব্যাপারটা ছিল। কিন্তু খেলার জন্য যে যাইনি এটা বলাটা পুরোটা ভুল হবে। আমার একটু হোম সিকনেস আছে বলে আমি ব্যাঙ্গালোরে আমাদের আইটির হাব। আমি অনেক চান্স পেয়েছি। আমার দিদি জামাইবাবুরা ওখানেই কাজ করেছে। এখন কলকাতাতে তারা শিফটেড। বাট আমাকে অনেকবার বলেছে ওখানে গিয়ে সেটেল হয়ে তারপরে ২ বছর পর চলে আয়। বাট ওই ২ টো বছর আমার দ্বারা পসিবল হয়নি। তাই আমি কলকাতাতেই আছি আর এখানেই। আচ্ছা, খেলাটা তুমি আর কত বছর কন্টিনিউ করতে চাইছো? অ্যাকচুয়ালি আমি তোমাকে আবারও বলি, আমি কিন্তু প্রফেশনালি ক্রিকেট খেলি নাই। প্যাশনে শনি, রোববার গেলাম অথবা গেলাম না, অথবা গেলেও ১ম রাউন্ডে যাচ্ছি না, 2nd রাউন্ড আর সেমিফাইনাল খেলে বাড়ি চলে আসছি। ফাইনাল খেলছি না। এরকম করে অগোছালোভাবে খেলি। কিন্তু খেলাটাকে চালিয়ে যাই। প্র্যাকটিস করেই যাই যেন এক্সপোজ না হয়ে যাই যে বিচ্ছিরি বাজে ক্রিকেট খেলছি কন্টিনিউ ভাবে। আ তো যতদিন সিচুয়েশন থাকবে, যতদিন থাকবে মাঠকে ছাড়ার মতো বান্দা আমি নই। আচ্ছা, আমরা যেটা শুনে থাকি যে আইটি প্রফেশন মানে একটা চাপ থাকে, প্লাস যেহেতু প্রাইভেট সংস্থা, তো তার সাথে ক্রিকেট প্র্যাকটিস যেটা, সেটা তুমি কিভাবে কমপ্লিট করো? আ অ্যাকচুয়ালি আমার পাড়ার ৩-৪ টে ভাই আছে। তারা আমাকে প্রচন্ড আ প্র্যাকটিসে হেল্প করে। সোহম থেকে শুরু করে, কুনাল থেকে শুরু করে, আ রুবাই, রোহিত, মানে প্রিন্স, এরা অনেক ৪-৫ টা ভাই আছে আমার। তারা আমাকে মানে আগে যেমন টিটোদা আমাকে প্র্যাকটিস করাতো, তো ওরা আমাকে অনেক বল করে, ফিল্ডিং কাটে এরকম। তো খুব দরকার এরকম জায়গায়। হ্যাঁ, আমি ম্যাচ প্র্যাকটিস পাই না, এটা সত্যি কথা। কারণ আজকের ডেটে খেলাধুলা তো উঠেই গেছে। লোকে মেক্সিমাম মোবাইল-ফোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো তার মধ্যেও আমি নিজেকে একটু আপগ্রেড করার জন্য এই ৪-৫ টা ছেলেকে নিয়ে একটুখানি আ প্র্যাকটিস করে যতটা নিজেকে আপগ্রেড করে রাখা যায়, একটু মানে অফিস থেকে ফিরলাম, "একটু আয় না ১ ঘন্টা নক করে নিলাম।" তো সপ্তাহে ওই ২ বার যদি ওই ওদের পাই ১০০ টা করে বল খেলে নিই। এই আমার প্র্যাকটিস। তো আমরা যেটা শুনে থাকি ২০১৫-১৬ সাল, যেখানে সবুজ এবং ম্যাক্সওয়েলের একটা কন্ট্যাক্ট ছিল। তো এটা কি জন্য? ১১, ১২, ১৩, ১৪ সালে খেলি। আমার তখন আ বলতে নেই অনেক নাম কলকাতা চত্বরে বা বাইরের জগতে সব জায়গায়। যেখানে আমরা যাই আমরা ১০ টা খেললে ৭ টা ৮ টা জিতি। এরকম একটা কন্ডিশন। তো দুর্গাপুর থেকে ৩-৪ টে ছেলে আমাদের টিমে ফিল্ডিং কাটতে আসতো। রাহুল বলে একজন, অজিত বলে একজন, সোনু বলে একজন যিনি এখন মারা গেছেন। ৩-৪ জন আসতো আমাদের টিমে আম ফিল্ডিং কাটতো। প্রিন্স বলে একজনকে ওরা নিয়ে আসে। আমরা চিনিও না কে, কিন্তু ভালো ফিল্ডিং কাটতো। পরে জানতে পারলাম যে ও ভালো ব্যাট করে এরকম। তো ২০১৬ সালে ও ১১ পল্লীতে সিরিজ পায়। তারপর থেকে ওর নামটা আস্তে, আস্তে ফাটতে শুরু করে। ও অ্যাকচুয়ালি আমার থেকে আ ক্রিকেটিং এ অনেক জুনিয়র। ৫-৬ বছর পরে ওর ডেবিউ হয়। কিন্তু অ ব্যাপারটা কি, আমরা যেমন কি সাকসেসটা পেয়েছি একটা সিঁড়ি, ২ টো সিঁড়ি এরকম করে কষ্ট করে, ওর সাকসেসটা রাতারাতি আসে। রাতারাতি ইন দ্যা সেন্স আ মানে ওই ১১ পল্লী সিরিজ পেয়েই ওর নাম ফাটতে শুরু করে। ভালো ক্রিকেট খেলতো, অবশ্যই অনেক ভালো ক্রিকেট খেলতো। খেলতো মানে কি এখনো খেলছে অবশ্যই। তো তারপরে ব্যক্তিগত কিছু রিজন এর জন্য আ আহ আমি এখন একসাথে ওর সাথে খেলি না। ঠিক আছে? খেলি না মিনস কি, খেলেছি আগে ১-২ বার খেলেছি। বাট তারপর থেকে আর কোনদিনও খেলা হয়নি। আচ্ছা, ধরো এখন তোমরা একসাথে খেলছো না, কিন্তু ভবিষ্যতে ধরো কোনো ম্যাচে যদি খেলতে হয়, তো সেই হিসাবে তোমার মতামত কি থাকবে? অ্যাকচুয়ালি আমি আমার সাইডটা বলি। এরকম অনেক সুযোগ বা এরকম অনেক অফার আমি সামনের থেকে পেয়েছি। আ কিন্তু আমি তোমাকে আবারও বললাম আমি অ্যাকচুয়ালি প্রফেশনাল ক্রিকেটার নই। যদি আমি প্রফেশনাল ক্রিকেটার হতাম, আ অনেক প্লেয়ারের উদাহরণ আমি দিয়ে দিতে পারি যে ঝগড়ার পরেও তারা এখন একসাথে খেলছে অথবা মিটমাট হয়ে গেছে বা সামথিং। বাট আমার মেরুদণ্ডটা অনেক স্ট্রং। এটা আমি নিজেকে সবসময় বলি। তো আমি ক্রিকেটটাকে এনজয় করে ক্রিকেট খেলতে পছন্দ করি। আমি হারি জিতি কোনো মাইনে রাখে না। যা প্রমাণ করার প্রমাণ হয়ে গেছে। আমি সেপারেটেড ক্রিকেট খেলতেই পছন্দ করব। আর মনে হয় না আমি কোনদিন একসাথে, মনে হয় না, না একসাথে ক্রিকেট খেলব না। মাঠের বাইরে অবিলাস, মাঠের ভেতরে সবুজ। তা যখন ধরো খেলার রিপিটেশন তুমি দেখো লাইভ টেলিকাস্ট পরে, বা পরে ধরো খেলা শুরু হয়ে গেছে, তুমি দেখছো, বা ওই পোর্শনটা নিয়ে কোথাও রিলস তৈরি হয়েছে, বা পুরো ম্যাচটাই তুমি দেখছো পরে, তো সেক্ষেত্রে তোমার কমেন্ট কি থাকে যে ম্যাচটা, ধরো যে ম্যাচগুলো হেরিয়ে যায়, সেটা দেখে কি কখনো মনে হয় যে এই পোর্শনটা আমার ভুল ছিল, বা এই জায়গাটা আরো ইমপ্রুভ করা যায়? অ্যাকচুয়ালি আমি না আ যেকোনো কিছুই অনেক খুঁটিয়ে ভাবি। তার কারণটা কি, আমি যাদের সাথে ক্রিকেট খেলে বড় হয়েছি, বিজয়, মেঘনাদ যারা শর্ট হ্যান্ডের অনেক বড় লেজেন্ড, টিটোদা, পাপ্পু, বাসু, এরা আমাকে মানে এদের সাথে আমি বড় হয়েছি। আর এরা না ক্রিকেটে কাঁচি ছেঁড়া বিশ্লেষণ করতে শিখিয়েছে। যে এই ব্যাটসম্যানটা এরকম কেন মারছে বা এই বোলারটাকে তুই এরকম কেন খেললি না বা পা নড়ছে না এরকম সামথিং। তো
আমি যখন কোনো খেলা হেরে গেলাম ধরো, আমার ওই রাতটাতে শুধু আমি ওটাই ভাবি যে এই জায়গাটাতে আমি এই ভুলটা কি করে করলাম। আমার এটা কন্টিনিউ মাথার মধ্যে ঘুরতে থাকে। ১-২ দিন এরকম চলে বড় গেম হারলে। এখন অনেক সয়ে গেছে কারণ খেলতে, খেলতে প্রচুর হয়ে গেছে। আর রিলসে একটা দুটো লজ্জা লাগে, সেটা হচ্ছে আমি মাঠের মধ্যে খুব একটা বেশি হাই উত্তাস করি না। হাউ ইয়ে বাট টেম্পারমেন্ট যখন হাই লেভেল ম্যাচে থাকে না, টেম্পারমেন্ট হাই লেভেল থাকে। তখন একটা দুটো শট মারার পরে যখন একটু চিল্লামিল্লি করি, পরে ওটা দেখলেই লজ্জা লাগে নিজের যে, "এটা বাবা কি করছি?" তো এই আর কিছুই না। ধরো তোমার টিমে অনেকজন বোলার আছে, তা তোমাকে একটা টিম সাজাতে দেওয়া হলো, পুরো তোমার দায়িত্ব থাকলো, তা চোখ বুঝলেই তুমি বোলার হিসেবে কাদের নাম করতে চাও সবার ফার্স্ট? আজকের ডেটের পারফরমেন্স অনুযায়ী যদি বলো, প্রথম কথা হচ্ছে টুবানকে তো আমি অবশ্যই রাখবো। তার কারণটা হচ্ছে ও প্রচণ্ড হার্ড ওয়ার্কিং আর ডেডিকেটেড। দ্যাটস ওয়াই টুবান থাকবে। আর আজকের ডেটের বেস্ট বোলারদের মধ্যে বিবেক দাসকে আমার খুব ভাল লাগে, আসানসোলের। মাস্টার বলে একটা বোলার আছে যার যে আমাদের টিমে খেললো, তাকে আমার খুব ভাল লাগে। আর পুরোনো দিনের তো অনেকেই আছে, বাট এই ৩টে-৪টে বোলার এখন, রওনাক বার্নবাল বলে একটা বোলার আছে। ওকে এই ৪জন-৫জন আর টুবান যদি থাকে, তো টিম কম্বিনেশন প্রচন্ড ভালো বোলিং লাইন আপ। আর ধরো উল্টো দিকে যদি বলি যে ব্যাটসম্যান সিলেকশন। ব্যাটসম্যানে আজকের ডেটের বেস্ট ব্যাটসম্যান সবসময় অভয়কে বলি, অভয়। বুয়া খুব ভালো ব্যাট, জসিম খুব ভালো ব্যাট। মানে আজকে অনেক ব্যাটসম্যান আছে যারা দারুণ ব্যাট ব্যাট করে আর কি, কারণ সারাদিন ক্রিকেট খেলছে এরা, ঝিঙ্কু। তো অবশ্যই এরাই থাকবে। আর সিমেন্টের পিচ, মানে পিচ ওয়াইজ ভেরিয়েশন করে না, সিমেন্টের পিচ আমার দুটো ব্যাটসম্যান, যে জন্টি যে রিসেন্টলি এখন পায়ে লাগলো, এক্সট্রাঅর্ডিনারি ব্যাটসম্যান অ্যাকচুয়ালি। আর টুবাই বলে পাণ্ডবেশ্বরের, এরা মানে সিমেন্টের পিচে এদের আনপ্যারালাল, মানে এদের কোনো জুড়ি হয় না। আর বাবলুদা যে দুর্গাপুরের, এই ৩ জন সিমেন্টের পিচে এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং। আচ্ছা ধরো এবার এটা তুমি নিজের টিম সাজালে, এবার অ্যাজ এ ব্যাটসম্যান তুমি অনেক অপোনেন্ট টিমের সঙ্গে খেলেছো, অনেক প্লেয়ারদের সাথে খেলেছো, তো সেই হিসাবে এমন কোনো বোলার আছে যে তার পারফরমেন্স তোমার সত্যিই ভালো লাগে, যে এ ডেলি ইমপ্রুভ করছে বা করার চেষ্টা করছে? এখনকার দিনের যে বোলারদের আমি নাম বললাম, যেমন বিবেক, মাস্টার বা রওনাক থেকে শুরু করে বাচ্চু, এরা বা এই রাকেশ বা অরুণ, এরা খুব ভালো বোলার আজকের ডেটে। পুরোনো দিনের বোলার বলতে বিজয়, টিটো, যারা ২০-২৫ বছরের কেরিয়ার, এরা স্পিনের ওপর ডট করাতো। আজকের ডেটের বোলাররা পেসের ওপর বেশি ডট করায়। আর আরেকটা বোলারের নাম আমাকে সবসময় আমি বলি, সেটা হচ্ছে গোলু বলে, প্রিন্সদের সাথে খেলতো। ওর মানে রিডিং এত সুন্দর ব্যাটসম্যানকে, আর বলের ডেলিভারির প্যাটার্নটা এত ইউনিক ছিল যে ও ১.৫ থেকে ২ বছর রাজত্ব করেছে। তারপরেও ক্রিকেট খেলাটা ছেড়ে দেয়। বাট ওই ২ বছর সত্যি ওকে ধরা যাচ্ছিল না। তো এই কটা বোলার খুবই ভালো। প্রফেশন আলাদা, তার সাথে প্যাশন তোমার ক্রিকেট, তো এর মেইন মোটিভেশন কোথা থেকে আসে তোমার? মেইন মোটিভেশন মানে আমার কাছে অ্যাকচুয়ালি যেকোনো খেলাধুলা, আমি অনেক খেলাধুলাই খেলি। আমি মিনি ফুটবল খেলি, আমি ক্যারাম খেলি, কার্ডস মাঝে, মাঝে খেলি, ভলিবল, র‍্যাকেট, এটা তো সিজনাল খেলা খেলি। আমি অনেক ধরনের খেলার সাথেই জড়িত, বাট ক্রিকেটে আমি নাম বেশি করেছি। আর ক্রিকেটই আমি সবথেকে বেশি ভালোও খেলি। তো আ ব্যাপারটা হচ্ছে, খেলাধুলা আমার কাছে মানে বিশ্রামের মতো। মানুষের ঘুমানো যেটা, আমার কাছে ক্রিকেট খেলা সেটা, এরকম একটা ব্যাপার। তো আমার কাছে এইজন্য থাকান মেহসুস হয় না ওটার জন্য। তো অফিস থেকে ফিরে এসে যে লোকে একটুখানি থাকবে, সেটা আমি যদি একটুখানি ১০ টা বল ব্যাট করে নিলাম, আমার কাছে সেটাই একটুখানি মানে আরামদায়ক। এটাই আমার মোটিভেশন। আচ্ছা তোমার ওই যে তুমি যাদেরকে নিয়ে টিম সিলেক্ট করলে, এদের মধ্যে এমন কোনো ফ্রেন্ড আছে যে তোমাকে মোটিভেট করে বা ভালো পরামর্শ দেয়? আ ভালো পরামর্শ বলতে হলে, আমার সাথে মেন্টালিটি শর্ট হ্যান্ড ক্রিকেটের খুব একটা যায় না। বাট গোপাল বলে একজন আছে, অভিষেক। ও খুব মানে ভালো ছেলে, আমার ভালো বন্ধু। এখন খুব ভালো, অনেক পুরনো প্লেয়ার, এখন বেশি ভালো ফর্মে আছে। অভিষেক রয় নামের। ও সংস্কৃত অনার্স। পড়াশোনাতে ভালো। তো আমার এরকম টাইপের ছেলে খুব অ্যাট্রাক্ট করে আমাকে। আ ওর সাথে আমার আ পার্সোনাল কথাও হয়। তারপরে এই পাণ্ডবেশ্বরের টু ভাই, ওর সাথে আমার চাকরি রিলেটেড কথাও অনেক সময় হয়েছে। বাবলুদা। আ এই কয়েকজন এরকম আছে যারা একটুখানি ক্যারিয়ার ওরিয়েন্টেড, তো তাদের সাথে আমার কথা বলতে ভালো লাগে। আর আগেকার দিনের আমার বেস্ট ক্রিকেটিং ফ্রেন্ড হচ্ছে দীপন বিশ্বাস বলে, যে এখন এয়ার ফোর্সে কাজ করে। তো ওর সাথে তো সবসময় আমার সব রিলেটেড আলোচনা হয়। তো এরা সাথে থাকলে আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা তুমি ফ্রি টাইমে কি করতে ভালোবাসো? ফ্রি টাইমে আমি গান শুনি, ফ্যামিলি টাইম, এই আরকি। একজন ক্রিকেটার হিসেবে একদিকে তুমি শর্ট হ্যান্ড ক্রিকেট খেলছো, তার সাথে আইটি প্রফেশন,
তো এই জায়গাতে ফিটনেস কিভাবে মেনটেন করছো? অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড ফুডি, ঠিক আছে? বাইরের খাবার, তেল ফেল এসব খেতে প্রচণ্ড মানে আমি ভালোবাসি। হট করে আসলো দাদা বৌদি তো আমাদের এখানে ফেভারিটই। এলাম খেয়ে নিলাম। তো ৬০০-৭০০ ক্যালোরি ঢুকে গেল। বাট ওই পুজোর পর থেকে আমি না একটুখানি আ ফিটনেস মেইনটেইন করার চেষ্টা করি। সেটা হচ্ছে একটু দৌড়ালাম মাঠে গিয়ে অফিস থেকে ফিরে দৌড়াচ্ছি বা একটু ব্যায়াম-ফ্যায়াম এসব করে একটুখানি টক দইয়ের ওপর ওই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই ৫ টা মাস আমি একটু মানে শীতের সিজনটা। হ্যাঁ, ওই হালকা মেইনটেইন করি। তারপরে আবার যেই কে সেই হয়ে যায়। বাট একটু ফিটনেস মেইনটেইন না করলে আজকের ডেটে ক্রিকেট খেলাতে টিকে থাকা প্রচন্ড চাপ। আচ্ছা, যখন ধরো ফিটনেস তুমি সবে স্টার্ট করছো, ধরো এই সিজনটা চলে গেল, পরের সিজনে আবার শীত শুরু হচ্ছে, তুমি ফিটনেস যে এক্সারসাইজ যেগুলো বলছো ওগুলো স্টার্ট করলে, তো প্রথম যে ম্যাচটা হয় কোনো অসুবিধা হয়? প্রচন্ড অসুবিধা ইন দ্য সেন্স কি আমি উম আমি এটা গর্ব করে বলছি না। আমার ফিটনেস লেভেল অনেক ভালো ছিল। এখনো ভালো আছে। কিন্তু শর্ট হ্যান্ড যারা খেলে তাদের থেকে না আমার ফিটনেস লেভেল একটু বেশি ভালো ছিল। এখন তাদের সমসাময়িক আমি বলব। মানে যারা খেলে তাদের সামনে বলছি। একটু দৌড়াতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, ঘাম ঝরছে। এইসব জিনিসপত্রই যখন হয় তখন আমি বুঝতে পারি যে আমার জিনিসটা অনেক কমে গেছে। তারপরেই খাটাখাটনি করে তারপরে নিজেই নিজে ফিল করতে পারি যে এখন আমার জিনিসটা বেড়ে গেছে। আচ্ছা, তাহলে ধরো কেউ চাইলো যে ফিটনেসটা, ধরো তুমি চাইলে যে ফিটনেসটা আমি টোটাল ইয়ারটা ধরে কন্টিনিউ করে যাই। খাওয়া-দাওয়া হচ্ছে হলো মেইন। 70% থেকে 80% তোমার খাওয়া-দাওয়ার উপর ডিপেন্ড করে। তুমি আ যত ক্যালোরি কম নেবে, তত মানে হালকা খাবার খাবে, ততই তোমার ফিটনেসটা থাকবে। এক্সারসাইজ এর উপর 20 থেকে 30% ডিপেন্ড করে। আমি বিরিয়ানি খেয়ে দৌড়াতে গেলে আমার ৬০০ ক্যালোরি বার্ন করা টাফ আছে। তো আমি যদি কম খাই, রুটি টক দই খেলাম। তারপরে মাঠে গিয়ে দৌড়াচ্ছি তাহলে তোমার এমনিই ঝরে যাবে ১ মাস। 100%। আচ্ছা, ওই টাইমটায়, ওই শীতের টাইমটাতে এক্সারসাইজের সাথে সাথে খাবার কতটা তুমি মেনটেন করো? আমি বললাম তো আমি বাইরের খাবার-দাবার শুধু রোববার দিন একটু চিট ডে হিসাবে প প মানে করার চেষ্টা করি। বাকি সোম থেকে শনি আমি ঘরের খাবারই খাই। রুটি, টক দই এসবের উপর থাকি। এবার ধরো তোমাকে আমি তিনটে নাম বলছি, তিনটে ব্যাটসম্যান, অভয়, ওসমান আর প্রিন্স। তো এর মধ্যে বেটার ব্যাটসম্যান তোমার ওপিনিয়নে কি? অ্যাকচুয়ালি এটা না মানে র‍্যাপিড ফায়ার এর মধ্যে তুমি কোয়েশ্চেনটা করেছো বাট এটাকে এক কথায় উত্তর দেওয়াটা যাবে না। আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে ট্যালেন্ট সবার মধ্যে থাকে। আমি অনেক বড় ক্রিকেটারের ইন্টারভিউ ফলো করে নিজেকে মোটিভেট করার চেষ্টা করি যে এমএস ধোনি একটা কথা বলেছিল যে একটা ট্যালেন্টেড গাইয়ের থেকে একটা কনফিডেন্ট গাই এগিয়ে থাকে সবসময়। এই ৩ জনের মধ্যে যদি তুমি ব্যাটিং ট্যালেন্ট বলো, সবথেকে বেশি ট্যালেন্টেড ব্যাটসম্যান হচ্ছে অভয়। বিকজ ওর বয়সও কম। আর মাঠের সব দিকটা মোটামুটি মিড অনটা ছাড়াও মোটামুটি সব দিক খেলতে পারে। ঠিক আছে? আর পাওয়ারও আছে। দারুণ! ওকে বোলাররা বল করতে ভয়ও পায়। কিন্তু শুধু ট্যালেন্ট দিলে মানে এটা আমার ওপিনিয়ন, শুধু ট্যালেন্ট দিয়ে আ বেস্ট ব্যাটসম্যান হওয়াটা টাফ। ট্যালেন্টের সাথে টেম্পারমেন্ট, তার সাথে ম্যাচ উইনিং এবিলিটি এই দুটো যখন যোগ হয়ে যাবে না, তখন জিনিসটা একটু আলাদা হয়ে যায়। প্রিন্স একই টাইপের শট খেলে, এটা সত্যি কথা। কিন্তু প্রিন্সের ম্যাচ উইনিং এবিলিটি অভয়ের থেকে বেশি। এটা আমি ক্রিকেট খেলে বুঝেছি। উসমানদারও সেম। আর উসমানদা অনেক বছরের কেরিয়ার। আর উসমানদা নিজেকে যে ধরে রেখে ৪০ বছরে একটা মানে উসমানদার বয়স ৪০। তো সে এখন একটা ৩০ বছর বা ২৫ বছর বা ২০ বছর ছেলের সাথে কম্পিট করছে। তার ফিটনেস লেভেলটাকে এরকম রেখে তো হ্যাটস অফ তাকে। উসমানদারও টেম্পারমেন্ট বেশি। এবিলিটি অভয়ের অ্যাজ আ ব্যাটসম্যান এদের দুজনের থেকেই বেশি। কিন্তু যখন ম্যাচ উইনিং এবিলিটিতে চলে আসবে তখন উসমান আর প্রিন্স অভয়ের থেকে এগিয়ে যাবে। আর উসমান আর প্রিন্সের মধ্যেও যদি বলো ১৯-২০ দুজনেই ম্যাচ উইনিং এ। বাট রিসেন্টলি উসমানদার পারফরম্যান্স আমি এরকম দেখছি প্রিন্সের কমে গেছে। বাট প্রিন্স অনেক খেলা জিতিয়েছে নিজের টিমকে। কারণ আমাদের টিম ওই সময় আনবিটেন টিম ছিল। আমাদের অনেক বেগ দিয়েছে, অস্বীকার করব না। আ তো এই দুজনকে ১৯-২০ তে রাখা যাবে। টেনিস ক্রিকেটে জেনারেলি টেকনিক্যালি যে এলিগ্যান্ট শট গুলো থাকে, যে ক্লাসিক শট বলি যেগুলোকে, তো সেইগুলো জেনারেলি খেলতে দেখা যায় না, বেশিরভাগই ইম্প্রোভাইজেশন থাকে। তো আহ, সেখান থেকে তোমাকে বলা হয় যে কভার ড্রাইভ কিং। তো এটা কিভাবে? অ্যাকচুয়ালি আমরা যখন ক্রিকেট খেলা শুরু করেছিলাম মানে আমি অনেক ছোট বয়স থেকে ক্রিকেট খেলি। আমি ক্লাস 1 থেকেই পাড়ার মাঠে খেলি এরকম একটা ব্যাপার।
তো অনেক ছোট বয়স থেকে যখন ক্রিকেট খেলি, আমরা এইসব শট তো তখন ছিল না, আমরা সব সামনের ব্যাটেই খেলতাম। আমার বেসিক এই জন্য স্ট্রং। আমরা টেস্ট ম্যাচ খেলতাম 5 দিনের। মানে ক্রিকেট এই আমরা টিভিতে যা খেলা দেখতাম সেই অনুযায়ী রাহুল দ্রাবিড়, সচিন, সৌরভ এদের ফলো, আমি সৌরভকে আইডল মনে করি। তো সেই ফলো করে আমরা ক্রিকেট খেলতাম। তো এটা তো এখন এসে এত ইম্প্রোভাইজ গুলো হয়েছে অ্যাকচুয়ালি। তো আমার বেসিকটা ওই জন্য স্ট্রং। তো আমার এসব মানে টেকনিক্যালি আমি সাউন্ড, দ্যাটস ওয়াই আমার মানে নামকরণ গুলো হয়েছে আর কি। অনেকেই জানে যখন তুমি প্রথম খেলা শুরু করেছিলে তখন রাইট হ্যান্ডেড প্লেয়ার ছিলে, তো সেখান থেকে সুইচ করে লেফট হ্যান্ডে আসা এবং সাকসেস পাওয়া। তো এটার কারণ কি সুইচ করার? আর তোমরা অনেক আমার পেছনে পড়াশোনা করে এসছো, কারণ এটা অ্যাকচুয়ালি 2000 সালের ঘটনা। মানে যখন আমি ক্লাস 1-এ পড়ি, তখন আমি তো ডানাতেই খাই, ডানাতেই বল থ্রো করি সবকিছুই। তো আমি রাইট হ্যান্ডই ব্যাট করতাম। ওই যে যেটা বললাম, আমি সৌরভ গাঙ্গুলি অনেক ডাইহার্ট ফ্যান ছিলাম। তো সৌরভকে দেখতাম লেফটি করে, আমিও লেফটি ব্যাট করি। তো তার জন্য আমার বটম হ্যান্ডের জোরটা এখনো অব্দি সেই লেভেলের স্ট্রং নয়, কারণ আমি অ্যাকচুয়ালি আমি রাইট হ্যান্ডে। বাট ওই ক্লাস 1 থেকে আমি সুইচ করে যাই লেফটিতে। আমার সবকিছু রাইট হ্যান্ডে, শুধু ব্যাট করি আমি লেফটিতে, আর কিছু না। আহ, তুমি দীর্ঘ 14 বছর এই ফরম্যাটকে দিয়েছো, তো কোনোদিন নিজের যে প্যাশন সেটাকে প্রফেশন বানানোর কথা ভেবেছো? অ্যাকচুয়ালি আমাদের সময় না ক্রিকেটে এত টাকা ছিল না, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি এখন যে লেভেলের টাকা শর্ট হ্যান্ডে, ফুল হ্যান্ডে তো ছেড়ে দিলাম, মানে কোটিপতি হয়ে গেছে। বাট শর্ট হ্যান্ডেও এখন যে লেভেলের টাকা আছে, তো একটু ঠিকঠাক ভাবে খেললে মানে ইজিলি মানে তুমি সেটাকে প্রফেশন করতে পারো। বাট আমাদের সময় এই জিনিসটা ছিল না, তো আমি কখনো এটা ভাবিনি। তো আমি পড়াশোনার দিকেই গেছি, আর আমার প্রফেশন সেটাই। এতদিনের ক্রিকেটিং জার্নিতে তোমার মেমোরেবল মোমেন্ট কি? মেমোরেবল মোমেন্ট অ্যাকচুয়ালি অনেক আছে, কোনটা ছেড়ে কোনটা বলবো। কিন্তু মেমোরেবল মোমেন্ট ম্যাক্সিমাম লোকের সেটাই থাকে, দেখবে যখন নাম কামানোর শুরুর দিকে যেগুলো থাকে ওগুলোই বেশি মানুষের মনে থাকে। তো 11 পল্লীতে যখন ম্যান অফ দ্য সিরিজ পেয়েছিলাম, উইন্টার কাপে যখন প্রথমবার খেলতে গেলাম, এগুলোই আমার কাছে মেমোরেবল মোমেন্ট। সেই 11 পল্লী তো আমরা ওয়ার্ল্ড কাপ হিসেবে দেখতাম, আগের রাতে ঘুম আসতো না, খেলতে যাচ্ছি। কারণ স্টুডেন্ট লাইফ, আমরা কলেজ লাইফ, কলেজে পড়ি। তো এই 11 পল্লী সিরিজ পাওয়া হুম। ওটা অনেক মেমোরেবল মোমেন্ট। পাড়ার ছেলেদের নিয়ে যে টুর্নামেন্ট খেলতে যেতাম ছোটবেলাতে, সেটা অনেক মেমোরেবল মোমেন্ট। তো এগুলোই আমার কাছে অনেক স্মৃতি। আচ্ছা, পাড়ার ছেলেদের বলতে মানে এটা কোন টাইমের কথা বলছো? মানে যে টাইমে ফেমাস হয়ে গেছো? না, 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 তার আগেকার। আমি আমার যে মানে আমার যে ক্লাসমেট এই উল্টো দিকের বাড়িতেই থাকে, আকাশ বলে, তোমার আচ্ছা। রৌনক বলে, সৌরভ কুমার নাগ, এরা ছোটবেলা থেকে সব একসাথে খেলতাম। পাড়ার অনেক দাদারাও আছে যারা প্রচুর ভালো খেলতো ওই সময়, মানে হুম হুম। প্রফেশনাল নয় বাট পাড়ার মধ্যে অনেক ভালো খেলতো। সেটা আমাদের এখানে স্নেহাশিস বলে একজন আছে, কৌস্তব বলে একজন আছে, কৌশিক বলে একজন আছে। এদের থেকে আমরা মানে প্রচুর খেলা শিখেছি। ছোটবেলায় আমার ভিতটা না এই জন্যই স্ট্রং হয়েছে, এতটাই সিরিয়াস আমরা খেলা হতো এই দাদাদের থেকে আমরা যে শিখেছি। আচ্ছা, তো সেইটাই পরবর্তীকালে আমি আরো ইম্প্রোভাইজ করে যখন টুর্নামেন্টে ঢুকলাম, তো আমার টেম্পারমেন্ট বা ইয়ে আলাদা দিকে চলে গেছিল। এই অ্যাজ এ শর্ট হ্যান্ড ক্রিকেট প্লেয়ার তোমার ফেভারিট ক্রিকেটিং শট কি? ক্রিকেটিং শট বলতে আমি তোমাকে কিছু ডিসক্রাইব করি। সেটা হচ্ছে ফেভারিট ঠিক নয়, কিন্তু আমার প্রচন্ড কনফিডেন্স শট হচ্ছে, এটাকে প্যাডেল সুইপ বলে আর কি, হুম। প্যাডেল। এই প্যাডেলটা যখন আমার প্রথমের দিকে লাগা শুরু হয়, তো আমার কনফিডেন্স লেভেল এমন জায়গায় চলে যায় যে বোলার যাই বল করুক, এবার আমার মতো বোলার বল করবে। এটা হচ্ছে ইয়ে। তারপরে কভার ড্রাইভ আমার প্রচন্ড ভালো লাগে। আর আমার সব থেকে স্কোরিং আর আমার মনে হয় শর্ট হ্যান্ডের অনেক টাফ শট, সেটা হচ্ছে আমি যেটা একটা টাচ হুম। শট খেলি, সেই টাচ শটটা। তো এগুলো মানে বোলারের হাত বা অথবা বোলারের মাইন্ডসেটের ওপর আমার সবগুলো ডিপেন্ড করে, যে আমি কখন কোন শটটা খেলবো, বা আমি গ্যাপ মারতে খুব ভালোবাসি। তো এইগুলো হচ্ছে আমার ফেভারিট আর কি। মানে লাইন লেন্থ কে এক কথায় নিজের মাইন্ডসেট অনুযায়ী চেঞ্জ করা। হ্যাঁ, একদমই তাই। ধরো একটা বল আমি কাউকে কভার ড্রাইভ মেরেছি, তো স্বাভাবিক ব্যাপার, সে আর সামনে তো দেবে হুম না, দূরেই দেবে, তখন চেঞ্জ করা। তো এরকম করে আর কি। বেশি বুদ্ধিমান বোলার হলে তার পরেরটাও সে সামনে হুম। দিতে পারে, আমার মাইন্ড এগুলো কাজ করে আর কি। আচ্ছা, টাচ শট আমরা যেটা দেখি সেটা মানে নিউ কামার যারা তাদের ক্ষেত্রে আমার মনে হয় অনেকটা হার্ড। এটা কিভাবে তুমি রপ্ত করেছো? হয় অ্যাকচুয়ালি এখনকার ডেটের কোনো প্লেয়ারই এরকম টাইপের শট খেলতে পারবে না বলছি না, বাট খেলবে না। তার কারণ এখন একটাই বা দুটো শটের উপর ডিপেন্ডেন্ট ক্রিকেটার, হুম। একটা যে প্যাডেল আর দাঁড়িয়ে রিভার্স, বসে রিভার্স, এই। তো আমরা অ্যাকচুয়ালি হিট বাই মানে কি, গায়ে হাত পায়ে লেগে রান নেই, আমরা সেই আমলের ক্রিকেটার। তো আমরা ব্যাটে লাগিয়ে রান করতে শিখেছি। এখনকার প্লেয়াররা ব্যাটে, গায়ে, হাতে, হুম পায়ে রান হুম। করে। তো আমরা যেহেতু ব্যাটে লাগিয়ে রান করা শিখেছি, তো আমাদের ভিতটা ওই জন্যই স্ট্রং। এবার আসি টাচ শটের পেছনে একটা হিস্ট্রি আছে। সেটা হচ্ছে, আমি যখন ছোটবেলায় খেলতাম, আমাদের এখানে অনেক প্লেয়াররা ছিল বা যারা লেজেন্ডরা আছে, যেমন এই বুবাইদা যে আম্পায়ারিং করে,
বাংলাদা বলে একজন যে ব্যাকফুট, মানে তোমরা হয়তো নাম শুনে থাকবে। তো আমাদের পাপ্পুদা, মিমোদা, এরা যা, এদের ব্যাকফুট প্রচন্ড স্ট্রং। ব্যাকফুট মিন্স কি, বলটা যখন যেত ওরা আমাকে চাপিয়ে দিতে পারতো। আমি চেষ্টা করতাম, আমি ব্যাট তুলতাম, বল চলে যেত। আমি না অফে একটুখানি উইকই ছিলাম। উইক ইন দ্য সেন্স হচ্ছিল আমি অফে ভালো খেলি, লেগ আমার প্রচুর স্ট্রং, কিন্তু অফস্টিকে আমি অতটা মানে লেগের মতো ছিলাম না। আমি ব্যাট তুলতে তুলতে বল চলে যেত। তো দীপন বলে একটা ছেলে ছিল, ও ব্যাকফুট প্রচন্ড ভালো মারতো। ও একমাত্র ওই যে যাকে আমি জেলাস ফিল করতাম যে কাশ ওর মনে ব্যাট করতে পারতাম, আমার সঙ্গেই ছিল। তো প্রচুর ভাবতাম ক্রিকেটটা নিয়ে, কি করা যায় কি করা যায়, শর্ট পিচ বল। তখন আমার মাইন্ডের মধ্যে একটা কাজ করে যে স্লিপে আর পয়েন্টে হুম তার মাঝখানে একটা গ্যাপ থাকে, যেটাকে হুম আমরা গালি বলি। হুম যদি বোলার বল করে, আমি যদি বোলারের পেসে বলটাকে ওখানে ঠেলে দিতে পারি, তাহলে তো খুব ভালো হয়। তারপরে টিটোদা, যার সঙ্গে আমি ক্রিকেট খেলেছি, সে আমাকে ভেজা বলে বল ছুটতো আর আমি এমন করে টাচ মারতাম। তো করে করে আমার এই উইক পয়েন্টটা সব থেকে স্ট্রং পয়েন্টে কনভার্ট হয়ে যায়। তো আজকের ডেটে এখন তো আর চুনের দাগে খেলা হয় না, হুম হুম ব্যারিকেডে খেলা হয়। হুম ব্যারিকেডে 4 অথবা ফুল টস মারলে 6। তো যারা ওই চাপিয়ে 4 পায় আর আমি টাচে 6 পাই, 2 রান এক্সট্রা, তাই না? বলছি আমার উইক পয়েন্টটা সব থেকে স্ট্রং পয়েন্ট এখন কনভার্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো এইভাবেই টাচ, মানে টাচ শটটার ইনভেনশন আর কি। আহ, তুমি উইন্টার কাপের মতো এরকম বড় ম্যাচ খেলেছো এবং সেটা জিতেওছো, তো ম্যাচের এক্সপিরিয়েন্স কেমন ছিল? আহ, আমাদের সময় 11 পল্লী সবচেয়ে বড় খেলা ছিল। তো 11 পল্লীর মতো সমসাময়িক তখন উইন্টার কাপ বলে একটা টুর্নামেন্ট শুরু হয় 2015 সাল থেকে। তো কলকাতার বাইরে এত বড় টুর্নামেন্ট, হাবলুদা মানে সুদীপ্ত মাঝি এত বড় টুর্নামেন্ট করবে আমার কোনো আইডিয়া করিনি। তো তখন আমি অ্যাকচুয়ালি পিক ফর্মে, মানে অ্যাকচুয়ালি মাথা টেনশন নেই, কলেজ লাইফ, বাড়িতে খাচ্ছি দাচ্ছি, সারাদিন ক্রিকেট খেলছি। তো 5 বছর একমাত্র আমিই আছি, মানে আমি একমাত্র প্লেয়ার, এটা বলি আমি। পরপর 5 বছর পর পর উইন্টার কাপ আমি ফাইনাল খেলেছি। আর কোনো প্লেয়ার পরপর 5 বছর উইন্টার কাপ ফাইনাল খেলেনি। তো এটা আমি সৌভাগ্যবান আর কি, যে পরপর 5 বছর আমি উইন্টার কাপ ফাইনাল খেলেছি। মানে অ্যাজ এ প্লেয়ার এক্সপিরিয়েন্স কেমন ছিল? মানে আলাদাই, কারণ প্রথম বছর গিয়েই আমি বেস্ট ব্যাটসম্যান, ম্যান অফ দ্য সিরিজ সব পেয়েছিলাম। তারপরের বছরও বেস্ট ব্যাটসম্যান পেয়েছিলাম, তারপরের বছরও পেয়েছিলাম বেস্ট ব্যাটসম্যান পরপর। তো তখন একটা হাই লেভেল, জিততে থাকলে হয় না, একটা হাই লেভেল কনফিডেন্স। তো বাইরে গিয়েও নাম কামাচ্ছি, কলকাতাতে তো নাম ছিলই। তো মানে খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল উইন্টার কাপের আমার। মানে রীতিমতো প্র্যাকটিস করতে তখন একদম। রীতিমতো মানে পার ডে আমি 200-300 করে বল, মানে 200 বল তো অ্যাটলিস্ট প্র্যাকটিস করতাম। আর তারপরে ম্যাচ ম্যাচ প্র্যাকটিস হতো, মানে প্রচুর প্র্যাকটিসে ছিলাম তখন। এবার একটা ইন্টারেস্টিং কোশ্চেন, যে শর্ট হ্যান্ড ক্রিকেট যারা খেলে বেশিরভাগই দেখি তাদের অ্যাগ্রেশন থাকে, তো ক্রিকেটে এই অ্যাগ্রেসিভনেস আর একটা হয় কামনেস, কোনটা বেশি দরকার এবং তোমার কি মনে হয়? এটা মানুষের হিউম্যান সাইকোলজির ওপর বা হিউম্যান নেচারের ওপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। অ্যাগ্রেসিভনেস আমার মতে যত না ক্রিকেটে অবশ্যই দরকার, কিন্তু রিলসের জন্য এখন একটু বেশি দরকার অ্যাকচুয়ালি। তুমি যদি একটা 4 মেরে জামা খুলে ঘোরাও, বা যে তারপরে ব্যাট ছুঁড়ে মারো, অথবা কিছু একটা এমন অঙ্গভঙ্গি করো, তো দেখবে নিমেষের মধ্যে তোমার 1 মিলিয়ন ভিউ হয়ে যাবে। এটা আমি রিসেন্টলি লক্ষ্য করি। আর মাঠে গেলেও, মানে অ্যাকচুয়ালি শর্ট হ্যান্ড ক্রিকেটটা মেন ফলো করে 15 থেকে 25 বছরের বাচ্চারা। হুম তো তাদের কাছে না তুমি এই এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস গুলো বেশি তোমার চোখে পড়বে। তুমি একটা কভার ড্রাইভ মারলে লোকজন অতটা, মানে কভার ড্রাইভ মেরে চুপচাপ দাঁড়িয়ে আছো, তো হুম লোকজন অতটা বেশি নেবে না। তুমি একটা শুয়ে মারলে, অথবা রিভার মারলে, অথবা অন্য একটা শট মেরে ব্যাট ওপরে ছুঁড়ে মারলে, অথবা জামা খুলে ঘোরালে, সেটাতে লোকজনের, মানে ওই বাচ্চাদের দারুণ লাগবে। কিন্তু যেই তোমার বয়সটা, এটা আমার পার্সোনাল হুম ওপিনিয়ন, 26, 27, 28-এর দিকে ম্যাচুরিটির দিকে চলে যাবে না, তোমার ওই কভার ড্রাইভ মেরে চুপচোরে দাঁড়ানো, এটাই আমার বেশি ভালো লাগবে, এটা আমি মনে করি। তো আমার অবশ্যই বিরাট কোহলি আমি ব্লাইন্ড ফ্যান, আমি রোনাল্ডোকেও ভালো লাগে। কিন্তু কিছু জায়গাতে সচিন, এমএস, মেসি এগিয়ে সম্মানের দিকে, এটা আমি মনে করি। এই সম্মানটা তারা ওই কামনেসের জন্যই পায়। মানে আহ, বলতে চাইছো একটা পপুলার হওয়ার ট্রেন্ডে এই জিনিসটা করে। শুধু পপুলার হওয়ার জন্য বলবো না, অ্যাগ্রেশনটা মাঠে দরকার হুম অবশ্যই অপোনেন্টকে চাপে ফেলার জন্য। কিন্তু আমার মনে হয় আজকালকার অনেক প্লেয়ারই ওই অপোনেন্টকে চাপে ফেলা প্লাস হুম রিলসে ফেমাস হওয়া, দুটোর জন্যই করে।
অনেক প্লেয়ার আমি দেখেছি শুধু অ্যাগ্রেশনটা ইনবিল্ট হুম। আসে, কিন্তু এখন আমি রিসেন্টলি অনেককে দেখি যে অ্যাগ্রেশনটা ওই ইনবিল্ট তো নয়, ওটা অপোনেন্টকে চাপে ফেলার জন্য নিজের ভেতরে এনেছে, সেটা দরকারও টিমের জন্য, প্লাস রিলসে ফেমাস হওয়া, দুটো কম্বিনেশনে আসে আজকের ডেটে। হুম। তুমি এতদিনে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছো, অ্যাজ এ প্লেয়ার এবং অ্যাজ এ হিউম্যান বিং তাদের সাথে মিশে তোমার অভিজ্ঞতা কেমন? অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকে এই রিলেশনশিপে প্রচুর ক্রিকেট খেলেছি, নইলে আমি অনেক টাকা কামাতে পারতাম, মানে প্রফেশনালি যদি খেলতাম। মানে স্পন্সর যাদের বলা হয়, যার কথা বলছো প্যাকার বা স্পন্সর, তো তাদের সাথে আমার দাদার মতো সম্পর্ক। এরকম যেমন আছে বান্টিদা, প্রিয়াংশী এন্টারপ্রাইজের, এস এন্টারপ্রাইজের সাম্যদা, যে অনেক নাম। তো এদের টিমে আমি দিনের পর দিন ক্রিকেট খেলেছি, আর মানে এখনো সম্পর্ক ভালো, ক্রিকেট না খেলানোর জন্য, মানে ক্রিকেট তাদের টিমে আমি এখন ম্যাক্সিমাম খেলি না, হুম। অন্য টিমে খেলি, বাট তাও সম্পর্ক ভালো। সুদীপ্ত মাঝি, হুম। তো ওই সম্পর্কটা ওরকম রেখেছি বলে এখন সম্পর্ক আছে, কিন্তু যারা ওই প্রফেশনাল মিশে তাদের সাথে কিন্তু এদের লিঙ্ক আপও নেই। আমার সঙ্গে এদের প্রত্যেক সপ্তাহে হয়তো একবার করে কথা হয়, এই ডিফারেন্স। আচ্ছা, এমন কোনো ফ্র্যাঞ্চাইজি আছে যাদের সাথে খেলোনি বা যার সাথে খেলোনি কিন্তু ভবিষ্যতে খেলার ইচ্ছা আছে? আমাদের সময়কার সবার সাথে আমি ক্রিকেট খেলেছি, হ্যাঁ। আমাদের রাইভেল ছিল তখন 28 স্পোর্টস, সঞ্জয় দা, তার টিমে আমি একবারই খেলেছি। সঞ্জয় দার লাইফে একবারই উইন্টার কাপ জিতেছে, সেটা আমার সাথেই। এখন অনেক আগেকার সবার সাথে ক্রিকেট খেলেছি। সাম্যদারও আগে, সাম্যদা তো নাম শুনেছি, এস হুম। এন্টারপ্রাইজের ওনার অনেক বড় ওনার, তার তার মানে সেও যাকে গুরু মানে কৌশিক দা বলে, ছোটন বক্সি দাদের সময়কার, তার সাথে আমি ক্রিকেট খেলিনি, কারণ আমি যখন এসেছি সে চলে গেছে। অনেক বড় স্পন্সর ছিল তখনকার দিনে। আহ এখনকার দিনের বলতে আমি ক্রিকেট খেলিনি। এসটিএম বলে একটা হুম। ইয়ে উঠেছে, যেটা মেবি মালদায় থাকে, ওনার সাথে আমার ক্রিকেট খেলা হয়নি এখনো। আর আমার ঠিক মনে পড়ছে না, সবার সাথেই খেলেছি। আহ, আহ, ভাই ভাই সঙ্গ বলে যে অভয়দের খেলায়, আম, ওর টিমেও আমি একবার হয়তো খেলেছি, মানে সবার সাথেই খেলেছি মনে পড়ছে আমার, মানে খেলিনি আমি কারো হয়ে, এরকম মনে পড়ছে না, সবার সাথেই ক্রিকেট খেলা আছে। যে সমস্ত যে বড় কমিটিগুলো আছে ধরো, যেমন অজয় সংহতির জিদ্দা, এগারোপল্লীর উত্তম দা, বেগম আরিয়ান্সের শুভ্রজিৎ দা, এদিকে ধরো টুইস্টারের তাতন দা, উইন্টার কাপের হাবলু দা, তো এদের সঙ্গে তুমি প্রচুরবার খেলেছো এবং জিতেওছো। তো সেটা নিয়েই অনেকে সমালোচনা করে যে এদের সঙ্গে তোমার সম্পর্ক ভালো, তাই হয়তো কিছু অ্যাডভান্টেজ পাও। কি বলবে এটা নিয়ে? অ্যাকচুয়ালি এগুলো শুনলে হাসিই পায়, কারণ মানে আগে রাগ হতো, যখন একটু ছোট ছিলাম, একটু ম্যাচুরিটি কম ছিল ক্রিকেটে। রাগ হতো যে আমি কষ্ট করে জিতছি, তাও কেন বলা হয়। প্রতিটা টুর্নামেন্ট যেগুলো তুমি নাম বললে, ঠিক আছে, বেগমপুর আরিয়ান্সে আমি একবার জিতেছি বলে শুভজিৎ দা বেঁচে গেছে, কারণ শুভজিৎ সঙ্গে ভালো সম্পর্ক। বেগমপুরের সঙ্গে একবার জিতেছি, ওকে কত কথা শুনতে হয় না, কিন্তু আমি এবার নাম করে করে বলছি, 11 পল্লী। 11 পল্লী তো খুব একটা যে প্রথম প্রথম কথা শুনতে হতো যে আমরা হেভি টিম করে নিয়ে আসি, এরকম শুনতে হয়েছে। এবার আসি উইন্টার কাপ যে 5 বছর জিতেছি বললাম, কমেন্টের থেকে শুরু করে সব জায়গায় সবুজ ওখানে কমিটি খেলে, সবুজদের কেন লাস্ট খেলা পড়ে, ওদের ওপেন লটারি হচ্ছে, ওরাই লটারি তুলছে। কারণ উইন্টার কাপ একমাত্র টুর্নামেন্ট ছিল যেটা প্রত্যেক রাউন্ডে লটারি হতো ক্যাপ্টেনকে ডেকে, ওরা নিজেরা লটারি তুলছে, আচ্ছা। তাও ওদের শিকায়ত কেন, মানে সবুজ জিতছে। এটা হচ্ছে উইন্টার কাপ গেল। এবার আসি অজয় সংগতি। এবছরের অজয় সংগতি আমি একটা ছোট কথা বলি, কেন অজয় সংগতিতে শানের পিচ করা হচ্ছে। আচ্ছা। শানের পিচ সবুজ ভালো খেলে, পিচ কেন ছোট হচ্ছে, পিচের উইথ কেন ছোট হয়ে যাচ্ছে, সব সবুজের জন্য হুম। হচ্ছে। ঠিক আছে, সবুজের প্রথম দিন কেন খেলা পড়ে না, ভ্যারাইটি ভ্যারাইটি কোয়েশ্চেন্স অজয় সংগতিতে মানে আমাকে বলেছে। এবার আসি টুইস্টারে অ্যাকচুয়ালি মানে আমি মাত্র 2 কি 3 বার হেরেছি, সববার জিতেছি, কারণ টুইস্টার আগে না সোজা বলে খেলা হতো। আচ্ছা। প্রথম দিকে গ্রুপ সিস্টেম খেলা হতো, তখন আমরা 2 3 বার জিতেছি, গ্রুপ সিস্টেম তুলে দেওয়ার পরও হুম। আমরা জিতেছি, অল স্পিন করে দেওয়ার পরও জিতেছি, কোনোবারই আমি হারতাম না। তো টুইস্টার তো এই তাতন দার সঙ্গে ভালো সম্পর্ক, সবাই বলতো টুইস্টার মানে সবুজের টুর্নামেন্ট, ও তো জিতবেই, মানে জিতলে সবুজের টুর্নামেন্ট, সে তো কষ্ট করে জিতছে, সেটা মানুষ দেখতো না, বলতো সবুজকে টানা হচ্ছে। এবার তার একটা ছোট এক্সাম্পল কি, যে কটা টুর্নামেন্টের নাম হুম। বললাম বা বাকি আদার্স এর টুর্নামেন্ট, হুম। আম্পায়ার কিন্তু সেমই থাকতো। আচ্ছা। টুইস্টার আম্পায়ারও ওখানে, ওরা তার মানে কি ওই আম্পায়ার গুলো যদি আমাকে টানে, সে তো অন্য টুর্নামেন্টে আমাকে টানবে। হুম। বক্তব্য এবার যাই হোক, ওই যেটা বললাম যে মানুষ, ওই কিশোর কুমার একটা গান আছে না, কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কানা কহে না, তো আমরা ওই এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বার করে দিই। কিন্তু পরবর্তীকালে ভাবতাম যে মানুষের মানে সাকসেস যত বেশি হবে,
তোমার হেটার্সও তত বেশি হবে, এই আর কিছুই না। তো যে কটা টুর্নামেন্ট বললে সব কটা টুর্নামেন্টে সবথেকে বেশি ফাইনাল আমিই খেলেছি, তাই জন্যই এই কোয়েশ্চেন গুলো হয় আর কিছু না। এবার তোমাকে তিনজন বোলারের নাম বলছি। একটা হচ্ছে টিটো, বিজয়, 3 নম্বর হচ্ছে গরু। এদের মধ্যে তোমার দৃষ্টিভঙ্গিতে বেস্ট বোলার কে? অ্যাকচুয়ালি গোলুর সাথে এদের তুলনা করাটা বাজে হবে, কারণ গোলুর কেরিয়ার মাত্র 1.5 থেকে 2 বছরের, আর টিটো বিজয় 25 বছরের কেরিয়ার। গোলু এক্সট্রাঅর্ডিনারি বোলার, অস্বীকার করার জায়গা নেই। আমি সত্যি গোলুকে এই তিনজনের মানে টপ 3 আমি রাখতাম, কিন্তু ওর কেরিয়ারটা এত ছোট তাই আমরা রাখবো না। বাট বোলিং সেন্স অথবা ভরসা করা দিক থেকে গোলু থাকবে, কিন্তু বিজয় টিটোর সাথে আবেগ না, এই 3-4 জনের সাথে কারো কোনো তুলনা হয় না। তার কারণটা কি, বিজয় টিটো দুজনেই এনি ফরম্যাটের বোলার। তুমি আস্তে বল দিয়ে দাও, তুমি জোরে বল দিয়ে দাও, তুমি I10 দিয়ে দাও, I20 দিয়ে দাও, ডিউজ দিয়ে দাও, যা দিয়ে দাও তুমি সেখানেই ওরা ভালো বল করবে। গোলু অনেক পরেকার বোলার, কিন্তু মানে গোলু 3 নম্বরই থাকবে লংজিভিটির জন্য। আর বিজয় টিটোর মধ্যে তুলনা করাটা টাফ হবে, বাট মানে বিজয়দা এক্সট্রাঅর্ডিনারি, মানে বিজয়দা শর্ট ক্রিকেটে শেষ কথা, এটা সবাই আমরা জানি। বিজয় আর টিটো 19-20। তুমি যেহেতু এই প্রফেশনে আছো এত বছর ধরে, ধরো কেউ এই প্রফেশনে আসতে চলেছে শর্ট হ্যান্ড ক্রিকেট, কিন্তু পার্টিকুলার একটাই চয়েস, মানে এই শর্ট হ্যান্ডটাকেই অ্যাজ এ কেরিয়ার নিতে চাইছে, তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? সেটা কিভাবে প্র্যাকটিস করবে, মাইন্ডসেট কতটা ক্লিয়ার রাখবে, মানে এটার সাথে আরো কিছু রাখা ভালো সেফ অপশন হিসেবে? অ্যাকচুয়ালি লং ক্রিকেটের সাথে শর্ট হ্যান্ড ক্রিকেটের তুলনা করলে চলবে না। শর্ট হ্যান্ড ক্রিকেট অবশ্যই অনেক টাকা, বাট কিছু প্লেয়ার্সের জন্য ফার্স্ট 20 প্লেয়ার্সের জন্য শর্ট হ্যান্ড ক্রিকেটে অনেক টাকা, কিন্তু মিডিওকার যারা প্লেয়ার আছে তাদের জন্য যদি তারা সেটাকে প্রফেশন বানিয়ে নেয় তাহলে ফিউচারে চাপ হবে। তো আমার মতে বলে শর্ট হ্যান্ড ক্রিকেট অ্যাকচুয়ালি এখন মানে ফেসবুক রিলসের জামানাতে এত হয়ে গেছে, তোমার উসমান, প্রিন্স, বিমল এদের মতো নাম কামানো না আজকের ডেটে টাফ আছে, হবে না। আমি তোমাকে বলছি, অভয় এত ভালো ব্যাট করেও না আজকে অভয়ের নামটা এই উসমান, প্রিন্স, অভয়দের লেভেলে যায় না, বিমলদের লেভেলে যায় না। তার কারণটা কি, এত কম্পিটিশনের মার্কেট, লোকজনের জায়গাতে যে একবার ফার্স্টে চলে যায় না, মানুষ তাকে আর কোনো সরায় না। সবুজ, প্রিন্স, অভয়, সবুজ, প্রিন্স, উসমান এদের যে একটা জায়গা মানুষ দিয়ে দিয়েছে, সেই জায়গা থেকে নতুন কামাররা অনেকে আছে যারা এদের থেকে অনেক ভালো ব্যাট করে, কিন্তু তাদের মানে ওই আমরা যতদিন না এরা খেলা ছাড়ছে নতুন নিয়ে আসা টাফ আছে। তো সেকেন্ড অপশন অবশ্যই হাতে রাখা আছে উচিত, কারণ 35-40-এর পর তুমি শর্ট হ্যান্ড ক্রিকেট খেলতে পারবে না। এতক্ষণ আমাদের একটা ভালো পডকাস্ট ছিল, একটা গল্পের মতো করে আমরা তোমার সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম, এটা জানতাম না। তো তোমার নিজের প্রফেশন, পার্সোনাল লাইফ, তার সাথে তোমার ক্রিকেট খেলার এবং অ্যাজ এ অডিয়েন্সটাকে দেখার দৃষ্টিভঙ্গিটাও জানলাম। তো তোমাকে নিয়ে যারা পাগল, তোমার যারা ফ্যান ফলোয়ার্স আছে, যারা সবুজের খেলা দেখতে চায়, যারা বলছে যে হ্যাঁ সবুজের পডকাস্ট করাতে, তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? অনেক অনেক থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি শর্ট হ্যান্ড ক্রিকেট থেকে এটাই প্রাপ্তি, ট্রফি বা টিভি বা ফ্রিজ, ওয়াশিং মেশিন, এগুলো তো সাইকেল, এগুলো তো গিফটস, বাট অ্যাচিভমেন্ট এটাই যে খেলা ছেড়ে দেওয়ার পরও তারা আমাকে ভালোবাসে বা মাঠে গেলে তারা আমাকে জড়িয়ে ধরে, তো মাঠে খেলা দেখতে আসে। তো এটাই শর্ট হ্যান্ড ক্রিকেট থেকে আমার পাওনা তাদের কাছে। তো অনেক থ্যাঙ্কস, তারা আমাকে দেখতে চেয়েছে। আচ্ছা, ওই জায়গাটা তুমি কিরকম কিছু অ্যাড করতে চাও যে ওই মাঠে যখন দেখো যে তোমার নাম বলছে অডিয়েন্সরা, তো সেই জায়গায় তোমার কোথাও কিছু ফিলিংস আছে? মাঠে অবশ্যই যে অ্যাকচুয়ালি আমি মিথ্যা বলবো না, আমার ফ্যান ফলোয়িংটা উসমান বা প্রিন্স এই দুজনের তুলনায় অনেকটা কম। তার কারণটা কি, আমি মাঠে অতটা চিলামিলি করি না বা কিছু, আমার ব্যাটিং আমার যা জবাব। তো আর দ্বিতীয় কথা হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ার আগের জগতের প্লেয়ার, মানে যখন এই ফেসবুক, ইউটিউব এগুলো শুরু হয়নি তার আগের জগতের আমি প্লেয়ার। তো সেখান থেকে টেনে এখনও ফেসবুকের জগতের প্লেয়ারদের সাথে আমি কম্পিট করছি, এটাই অনেক বড় ব্যাপার। তো আমি আবার বলছি যে যা নাম কামি সে এনাফ, আমি নিজে যথেষ্ট স্যাটিসফাইড। যারা ক্রিকেট বোঝে বা যারা ক্রিকেট ভালোবাসে বা মাইন্ড দিয়ে খেলে তারা জানে যে আমি কিভাবে ক্রিকেট খেলি আর কি সেন্সে ক্রিকেট খেলি। তো দর্শকদের কাছে যে আমি নাম কামাতে পেরেছি বা আমাকে ডাকে, একটা এক্সট্রাঅর্ডিনারি আলাদা ফিলিংস ভালো হয়। তাই জন্য মাঠে গেলে যেটা বললাম, চাকরি পরেও অনেক ক্লান্ত থাকলেও সেই ক্লান্তিটা চলে যায়।
আচ্ছা এবার বলো এই টোটাল কনভারসেশন করে তোমার কেমন লাগছে? দারুণ, অসাধারণ। মানে পডকাস্টেই ফার্স্ট টাইম সব সেলিব্রিটিদের দেখতাম, নিজেকেও সেলিব্রিটি মনে হচ্ছে অ্যাকচুয়ালি। আর তোমাদের অনেক বেস্ট উইশেস, যেন আরও বেশি সাবস্ক্রাইবার হয়, আরও বেশি ভালো হয়। আর তোমাদের বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। তোমাকেও বেস্ট অফ লাক। তোমার এই ক্রিকেটের জার্নি যেন মানে দর্শক যারা দেখতে চাইছে তারা যেন এই দিনটা আরো কন্টিনিউ করতে পারে। থ্যাংক ইউ।